বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, আমি তোমাকে কি বলবো, আমি যেখানে শুয়ে রয়েছি আমার ধারে ফ্লোরটা তো যেখানে ফুল ছিটিয়ে রেখেছে, ঠিক মনে হচ্ছে ফ্লোরের মধ্যে কেউ বসে গান করছে। তোমরা জাস্ট একটু শোনো আমি কোন হোটেলের কথা বলছি আর সেই হোটেলের বিষয়টা। দিদি একটা খবর এসেছে, ওই যে ল্যারিটনের ব্যাপারটা। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আজকে মুখেরটা হাসি হাসি দেখছো না? আজকে ঘটনা আছে দুখানা, দুটো ঘটনা, জাস্ট কিচ্ছু বলবো না, ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দুটো ঘটনা শুনতে হবে। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, যারা ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে? আমাদের দিনে 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 চ্যানেল যত তোমাদের হাত ধরে বড় হবে সেই রকম সুন্দর সুন্দর ভয়ঙ্কর ঘটনা শুনতে পাবে। আগামী দিন তোমাদের জন্য অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি, আগে থেকে কিচ্ছু বলবো না, শুধু সাথে থাকো, দেখতে পারবে পুরো জিনিসটা কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। ঘটনা 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 ভয় লাগবে। চলো বেশি কিছু বলবো না, আজকে সোজা ঘটনায় যাব। এক মিনিট, আমাদের প্রথম দেখে নাও, একটি ভাই আমাকে একটা ঘটনা টাইপিং করে পাঠায়, একটু চাপবো এখানে, এই দেখো ঘটনাটা হচ্ছে ভাই আমাকে পাঠায় মেদিনীপুর থেকে, ঠিক আছে? এই ঘটনাটা ফার্স্ট তোমাদের বলবো। এই ঘটনাটার পর আজকে চলে যাব দীঘার একটি ঘটনায়। দীঘার হোটেলের নাম আজকে তোমাদের আমি রিভিল করে দেবো, হোটেলের নাম বলবো। আর যারা যারা তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছো দিদিভাই হোটেলের নামগুলো বলো, আমি কিন্তু আজকে প্রায় 12 জনকে হোটেলের নাম বলেছি। তোমরা যারা নাম জানতে ইচ্ছুক আছো, যেটা আমি অন ক্যামেরায় তোমাদের সামনে ঘটনায় বলি না কিছু নিয়মের জন্য, অনেক কিছু নিয়ম থাকে বলা যায় না, তো সেগুলো আমাকে যদি পার্সোনালি তোমরা যোগাযোগ করো আমি কিন্তু হোটেলের নামগুলো জানিয়ে দিচ্ছি। যদি কারোর আগ্রহ থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে? আচ্ছা, এবার আজকের ঘটনাটায় যাই। তারপর আজকে প্রথম এই ভাইয়ের যে মেদিনীপুর থেকে ঘটনাটা আসে, এই ঘটনাটা তোমাদের বলার পর আমরা চলে যাব দীঘার ঘটনায়। বেশ ভয়ঙ্কর ঘটনা। তো চলো, অনেকগুলো কথা বলে ফেললাম। আচ্ছা, প্রথম বলি ভাইয়ের নাম হচ্ছে সুভাষ বাগ। ভাই কাজ করে হচ্ছে সোনার, সেটা হচ্ছে মেদিনীপুরে, আর ভাইয়ের বাড়ি হচ্ছে ঘাটালে। ভাই বলে দিদি ভাই এই ঘটনাটা ঘটে গেল বছর দুর্গাপুজোর সময়। ভাই বলছে আমি বাড়িতে যাই, কাজ ছুটি নিয়ে বাড়িতে যাই, দুর্গাপুজো বলে কথা, গ্রামের বাড়ি তো পাড়ায় থাকবো না এটা তো হতে পারে না। আর দুর্গাপুজো তো জানো আমাদের মানে বাঙালির কত বড় একটা উৎসব, একদম দোরগোড়ায় নক করছে, চলেই এসছে দুর্গাপুজো, এই তো একদম সামনে আষাঢ় মাসে পুজো। তো ভাই বলছে দিদি ভাই দুর্গা পুজোর সময় আমি বাড়ি যাই, ঠিক প্রথম পুজো দ্বিতীয় পুজোয়, মানে ভাই যদি এটা ষষ্ঠী থেকে ধরে সপ্তমী নালে অষ্টমী, ভাই সেটা কিন্তু উল্লেখ করেনি, বলেছে প্রথম দিন তার পরের দিনের পুজো। আমি ধরে নিলাম অষ্টমীর দিন, সপ্তমী কি অষ্টমী হবে। ভাই বলছে দিদি ভাই আমি বাড়িতে যাই, যাওয়ার পর দেখলাম পাড়াতে বেশ আলো উৎসব, খুব ভালোভাবে পুজো পালিত হচ্ছে, মনটা খুব খুশি খুশি, যেহেতু মেদিনীপুরে সারাটা বছর থাকি, ঘাটালে আমি আসা যাওয়া করি কখনো কখনো, কিন্তু পুজো আসবো না এটা হতে পারে না। বলছে আমরা ঠিক রাত্রেবেলা আমাদের বাড়িতে সেদিন মুরগির মাংস রান্না হচ্ছে, আর আমার 5টা বন্ধু আমাকে বলল কিরে এসছিস পুজোতে, এখানে তো থাকিসই না, কাজের জন্য তো সোনার কাজ করিস, ভালো টাকায় তো ইনকাম করিস, আর থাকিস তো মেদিনীপুরে, আর পুজোর সময় এসছিস কিরে বন্ধুদেরকে একটু খাওয়াবি না? না কি খাবে? ড্রিঙ্ক করবে মানে আমরা সবাই জানি পুজোতে কি ড্রিঙ্ক করতে পারে। আমাদের এই সুভাষ ভাই বলে দিদি ভাই আমার বন্ধুরা আমাকে বলল যে তুই একটা কাজ কর, তুই বাড়িতে যা, বাড়ি থেকে দেখ কিছু মানে খাবার জন্য ড্রিঙ্কের সাথে নেব, কিছু আছে নাকি নিয়ে আয়, আমরা সেন্টারে যাচ্ছি। এইবার সেন্টারটা কি? সেন্টারটা হচ্ছে ওখানে একটা কোনো চিকিৎসালয় আছে, সেই জায়গাটাকে সেন্টার বলা হচ্ছে। আর ওই সেন্টারটা হচ্ছে আমাদের এই সুভাষ ভাইয়ের বাড়ি থেকে
পায়ে হাঁটা 10 মিনিট রাস্তা। কিন্তু ওই 10 মিনিট যে গ্রামের পথ, সেই পথ যেতে গেলে মাঝখানে সেন্টারে যাওয়ার জন্য পরে একটা বাঁশবাগান, যেই বাঁশবাগানটায় আমাদের সুভাষ ভাই বলে বেশ কিন্তু বদনাম আছে। দিদি ওখানে নানা রকম ভৌতিক কাণ্ডকলাপ ঘটে, অভয়ব দেখতে পারে, গ্রামের লোকরা ওখানে দেখতে পারে। যার জন্য ভাই বলেছে, দিদি ভাই তুমি আমার নাম, তুমি আমার গ্রামের নাম, লোকেশন তুমি সব বলতে পারো, এখানে কোনো রকম হাইড করার দরকার নেই, কারণ আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ জানে। আর এই ঘটনাটা আমাদের সুভাষ ভাইয়ের সাথে যে হয়, এটাও গ্রামের লোক মোটামুটি সবাই জানে। ভাই বলছে আমি যখন বাড়িতে যাই তখন 9:30 বাজে, ওরা তো সেন্টারে চলে যায়। আমাকে বললো তুই আয়। আমি বাড়ি থেকে দেখলাম আমার বাড়িতে মা কষা মাংস রান্না করেছে। মাকে বললাম মা একটা টিফিন বক্সে আমাকে একটু মাংস দাও তো। মা তখন বলল নিজে নিয়ে যা। ঠিক আছে, মা কোনো একটা কাজ করছিলেন। আমাদের ভাই বলছে দিদি আমি একটা প্লাস্টিকের টিফিন কারির মধ্যে গরম কষা মাংস তুলে নিলাম, নিয়ে বাইরে মুষলধারে বৃষ্টি, গেল বছরের কথা, তোমরা একটুখানি ভেবে দেখো, বৃষ্টি কিন্তু হয়েছে। আমাদের ভাই বলছে দিদি ভাই মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর ওই বৃষ্টিতে আমি একটা কালো ছাতা নিয়ে ঠিক বাড়ি থেকে ওই 9:30 কি 9:45 দিকে হাতে টিফিন কারি নিয়ে বেরোই। আমি ভাবলাম সেন্টারের দিকে যাই, ওরা গিয়ে হয়তো ওখানে বসে আছে, কারণ ওরা বলেছে তুই এখানে আসবি, আমরা আছি। এইবার আমাদের ভাই বলছে দিদি আমি গ্রামের অন্ধকার পথ, কারেন্ট অফ, কারেন্ট নেই, পুজোটা হয়েছে গ্রামে অন্যদিকে, আর ভাই যে সেন্টারের দিকে যাবে যেখানে বাস বাগান পড়ে বেশ বদনাম, ওই দিকটা অন্য পথ। ভাই বলছে পুরো লোডশেডিং, ঘুটঘুট করছে অন্ধকার, আর আমার কাছে কোনো আলো নেই। আমি ছাতা মাথায় দিয়ে আর ওই টিফিন কারিতে কষা চিকেন রান্না করা নিয়ে আমি সেন্টারের পথে হাঁটছি। বাড়ি থেকে 6 থেকে 7 মিনিট দূরত্বে পড়ে বাঁশবাগানটা। তার বাঁশবাগানের ওখান থেকে সেন্টারটা সোজা দেখা যায়, 3 মিনিট হেঁটে গেলেই সেন্টার। ভাই বলছে আমি জানি না কেন ঠিক বাঁশবাগানের যে ঝাড়টা ওইখানটা রাস্তার পাশে আমি এসে দাঁড়িয়ে ওখান থেকে আমি এতটা বা সেন্টারের কাছে যাব, এখান থেকে যখন সেন্টারটা দেখা যায় কেউ বসে থাকলে দেখতে পারবে, তো ভাই ওখান থেকে চুকি উকি মারতে থাকে। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাই ভাবলো আবার এতটা যাব, আবার ঘুরে আসবো, বাঁশবাগানটা আবার অতিক্রম করতে হবে। তাই বাঁশবাগানের ওই ঝাড়ের কাছে দাঁড়িয়ে রাস্তার উপর দিয়ে ভাই উকি দিয়ে দেখে, ভাই দেখছে ওই সেন্টারে কিন্তু একটা মিটমিট করে বাল্ব লাইট জ্বলছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাই বলছে দিদি সম্ভবত তখন মনে হয় কারেন্ট চলে আসে, নালে পারে ওই সেন্টারেও লাইট জ্বলতো না। তো ভাই ওখান থেকে পরিষ্কার দেখে সেন্টারের ওইখানে কেউ নেই, পুরো সেন্টার ফাঁকা। তো ভাই ভাবলো আমাকে যে বলল 5 জন যে তুই আয় আমরা সেন্টারে যাচ্ছি, তাহলে ওরা সেন্টারে তো নেই। তো ভাই আবার ওখান থেকে দাঁড়িয়ে একে একে করে 5 বন্ধুর নাম নিয়ে ডাকতে থাকে, যদি কেউ থাকে পাশে সাহস করে শব্দ দেবে যে হ্যাঁ আছি। কিন্তু ভাই বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি একে একে নাম ধরে ডাকলাম কিন্তু কারোর আমি সাড়া পেলাম না। ওখানে কেন বলো তো কারোর সাড়া ভাই পাইনি? কারণ ভাইয়ের যে সহ বন্ধুরা ছিল তারা কেউ কিন্তু সেন্টারে ওই সময় অবস্থিত ছিল না। ভাই বুঝতে পারে। ভাই বলছে দিদি ভাই আমি যখন ওদেরকে ডাকছি দাঁড়িয়ে আছি, তখন আমি দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে না। কিন্তু বাঁশবাগানের আমি যেখানে রাস্তার উপর দাঁড়িয়ে, ঠিক আমার পেছনে যে গভীর বাঁশের ঝাড়ের ভেতরে খুব হাওয়ার শব্দ হচ্ছে। আমি তখন ভাবলাম কি জানি হঠাৎ কি বৃষ্টি হতে হতে ঝোড়ো হাওয়া বইছে। তো আমি দেখছি আমার এই সাইডে যে গাছপালা রয়েছে, আরও ধরো আম গাছ, তারপরে কলা গাছ, এই ধারে রাস্তার সেইগুলো কিন্তু নড়ছে না। তাহলে বাঁশবাগানটা, আমি দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে, বাঁশবাগানটা এত কেন আওয়াজ হচ্ছে হাওয়ার?
তখন ভাই খুব সাহস করে বাঁশ বাগানের দিকে ঘুরে তাকায়। যখন দেখে তখন দেখছে খুব বাঁশ বাগানের ভেতরটা হাওয়া দিচ্ছে এত, পুরো বাঁশ গাছগুলো একবার শুয়ে পড়ছে একবার উঠে পড়ছে। ভাই দেখে বলছে, দিদি আমি ছোট থেকে ওখানে মানুষ হয়েছি, আমি জানি ওই বাঁশবাগানটা ভুতুড়ে আর বদনাম। আমি কিন্তু ছুটে বাড়ি পালিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু আমি আসতে পারছি না। আমার পা দুটো মনে হচ্ছে রাস্তার সাথে সেটে গেছে, আমি কোনো মতো ওখান থেকে পালাতে পারছি না। তারপর যে ঘটনাটা ঘটলো, আমাদের সুভাষ ভাই বলছে, দিদি আমি জীবনে ওই রাস্তায় আর কোনো দিন যাই না। এমনিতে কর্মসূত্রে আমি থাকি মেদিনীপুরে, আর যখন বাড়ি যাই আর গিয়ে ওইদিকে যাই না, কারণ সেই রাতের কথা ভাই আজও মনে রেখেছে। ভাই বলে স্মরণ করলে আজও আমার গা কাটা দেয়, শরীরে রক্ত জমে যায়। ভাই বলছে, দিদিভাই ওই পথে কেউ তো যায় না, আর অত রাত, তখন আনুমানিক 10টা বেজে গেছে। আমি যখন ওই বাঁশ গাছকে শুয়ে পড়তে আর উঠতে দেখছি, আমার মনে হচ্ছে এক ছুটে বাড়ি চলে যাই, কিন্তু আমি আসতে পারছি না। তারপর ভাইয়ের চোখের সামনে ভাই বলছে, দিদি বাঁশ কাটলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম বাঁশ কাটার শব্দ হচ্ছে বাঁশ বাগানের ঝাড় থেকে। ভাই সব কিছু শুনছে, সব কিছু চোখে দেখছে, কিন্তু ওর পালিয়ে আসার কোনো রকম সাহস জোগাড় করতে পারছে না। বলছে কিছুক্ষণ পর একটা বাঁশ আমার ঠিক রাস্তার ওপর দেখলাম উড়ে এসে পড়ল। একটা বাঁশ বেশ বড়, 6 থেকে 7 ফুট লম্বা একটা বাঁশ আমার সামনে রাস্তায় এসে পড়ল। আমি চোখের সামনে বাঁশটাকে দেখছি, আর গ্রামের পথ, মাটির মেটো রাস্তা, বৃষ্টি তখনও পড়ছে, আমি থরথর করে কাঁপছি। বিশ্বাস করবে না, বাসটা যখন আমার সামনে রাস্তায় এসে পড়ে, আমার শরীরে তো কোনো জোর নেই, ভয়তে কাঁপছি, কিন্তু হাতের যে টিফিন বক্সটা যার মধ্যে মুরগির মাংস করা আছে রান্না, সেই টিফিন বক্সটা আমার হাত থেকে নিচের দিকে, আমি তো হাতটা ছাতা এরকম, হাতটা এরকম বুকের সামনে টিফিন বক্সটা আর ছাতাটা ধরে আছি, আমার হাতের ঠিক নিচ থেকে টিফিন বক্সটা কেউ ধরে মাটির দিকে টানছে। ভাই বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না, কারোর হাত বা কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার হাত অনবরত আমি জোর করে রেখেছি, টিফিন বক্স আমি ছাড়বো না, কিন্তু সেই টিফিন কারি আমার হাত থেকে ঠিক ছিনিয়ে নিল। যখন ছিনিয়ে নিল, আমাদের ভাই বলছে, দিদি আমার সারা শরীরের জোর দিয়ে আমি এইবার পড়ি কি মরি, ছাতা আমার থাক না থাক, আমি আজকে রাতে বেঁচে থাকি না থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে নিজের প্রাণ দিতে পারবো না। আমি চোখের সামনে দেখছি আমার টিফিন বক্সটা মাটিতে পড়লো, মানে কেউ মাটির মধ্যে রাখলো, পড়ে যাবা না, পড়ে গেলে খুলে যেত, মাংসটা ছড়িয়ে যেত, সেটা হয়নি। টিফিন বক্সটা পড়লো, টিফিন বক্সটা ঠিক গড়াতে গড়াতে, যেরকম হালকা কোনো দেশলাইয়ের খাম হাওয়া দিলে গড়াতে গড়াতে যায়, অটোমেটিক্যালি হাওয়া নেই, তখন বৃষ্টি তখনও চলছে, গড়াতে গড়াতে ঠিক বাঁশের একদম মাথা ডগা যেখানে, ওখানে গিয়ে আটকে গেল। বাসটা আমার চোখের সামনে ওখান থেকে উঠে ঠিক রাস্তার পাশে মাটিতে, ঠিক আছে, যেখানে বাঁশ বাগানের ঝাড় শুরু হয়েছে, ওখানে বাঁশ গাছটা রীতিমতো দাঁড়িয়ে গেল সোজা হয়ে, আর টিফিন বক্সটা তখন খোলা হয়ে রয়েছে সেই বাঁশের মাথায়। বলছে, দিদিভাই এক দণ্ড মিথ্যা কথা তোমাকে বলছি না, আমাদের ভাই এখানে রীতিমতো বলেছে যদি কেউ আসতে চায় আমার গ্রামে পাঠিয়ে দেবে। যারা বিশ্বাস করে না, অনেকে বলে না এগুলো বানানো গল্প, ভাই এটাও লিখেছে, পাঠিয়ে দেবে আমার গ্রামে, এসে তারা খোঁজ খবর নিয়ে এই বাঁশবাগানের খোঁজ নিয়ে যেতে পারে যে আমি সত্যি বলছি কি মিথ্যে, এটা হয়েছে কি না। শুধু আমার সাথে না, গ্রামের বহু লোকের সাথে ওখানে নানা রকম ভৌতিক ঘটনা ঘটেছে, সবাই জানে জায়গাটা খারাপ, আমরা ছোট থেকে জানি। সুভাষ ভাই বলছে, যখন আমি দেখছি বাসটা দাঁড়িয়ে রয়েছে, আমি ওই দেখে
ছাতা ফেলে আমি জুতো ওখানেই ফেলে ছুটতে বাড়ি, পুরো ভিজে স্নান করে যাই। গিয়ে ওই সময় ঠান্ডা ঠান্ডা পড়ে তো, গ্রামের সাইডে কিন্তু বেশ দুর্গা পুজোর সময় একটা ঠান্ডার আমেজ পড়ে যায়, যেটা আমাদের এখানে পড়ে, দেরিতে পড়ে। ভাই বলছে আমি গিয়ে কম্বল মুড়ি দিয়ে ভিজা অবস্থায় শুয়ে পড়ি বিছানার মধ্যে, থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ি। আমার ঘুমিয়ে পড়ি না আমি অজ্ঞান হই আমি জানি না। সকালবেলা পাখির আওয়াজে আমার মা যখন আমাকে ডাকে, মা তখন আমাকে বলছে, কিরে রাতের বেলা তুই বাড়ি কখন ফিরলি, আর এরকম মুড়ি দিয়ে শুয়ে রয়েছিস কেন, টিফিন কারি কোথায়? জানো আমাদের মাদের কাজ, একটা বাড়ি থেকে বাটি ঘটি নিয়ে গেলেই কোথায় ওটা নিয়ে আসিসনি কেন, এটা খোঁজ নেয়। মা সকালবেলা ডেকে যখন বলে, তখন আমাদের সুভাষ ভাই উঠে মাকে কেন গ্রামের সবাইকে তখন বলে। আর গ্রামে জানো তো খুব একতা আছে, শহরে তো কেউ কারোর সাথে অতটা কি হলো না হলো খোঁজ খবর নেই, শুধু আনকালচার। কিন্তু গ্রামে এই মিলমিশটা রয়েছে, কারোর কিছু হলে সবাই বলে, জিনিসটা নিয়ে আলোচনা করে। যখন গ্রামের লোক জানতে পারে তখন সবাই বলে যে চল তো দেখি, তুই যেটা বলছিস সেটা আমরা জানি সত্যি, কিন্তু চল তো। যখন আসে তখন দেখছে সেই বাঁশের মাথায় টিফিন কারিটা যেই দনিক খুললে এরকম বইয়ের মতো হয়ে যায়, বলছে দিদি ঠিক একদম মাথায় টিফিন কারিটা এরকমভাবে রয়েছে, কিন্তু এক পিসও মাংস বা হাড় মাটিতে পড়ে নেই, এক পিসও মাংস বা হাড়। ভাই বলে দিদি আমার এত শরীর খারাপ হয়, এত শরীর খারাপ হয়, পুজো তো মাটি হয়েই যায়, আমি কাজে যে ফিরবো তাও আমি আসতে পারছিলাম না, কারণ আমি পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যাই। তারপর ওখানে কালী মায়ের মন্দির আছে খুব জাগ্রত। ভাই বলে দিদি আমার মা ওই ঠাকুর বাড়িতে আমাকে নিয়ে গিয়ে ওখান থেকে সুস্থ করে, তারপর আমি আবার মেদিনীপুর চলে আসি আমার কাজের ওখানে। এই ঘটনাটা আমাকে সুভাষ বাগ পাঠিয়েছিল হচ্ছে ঘাটাল থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লাগলো? একদম বাস্তব ঘটনা, তোমরা যদি কেউ চাও আমাকে বলো, আমি অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এর থেকে আর কি বেশি বলা যায় বলো? তো চলো, প্রথম ঘটনা তোমাদের সুভাষ ভাইয়ের শোনালাম, এবার তোমাদেরকে আমি দীঘার ঘটনাটা বলবো। তোমাদের আমি প্রায় 15 দিন মাসখানিক আগে বলেছিলাম না, কাছে ব্যাক টু ব্যাক অনেক হোটেলের ঘটনা এসছে, আজকেও সেরকম দীঘারই ঘটনা তোমাদের বলবো, সাথে নামটাও বলবো, সাথে থাকো। আর হ্যাঁ, আমরা সবাই তিলোত্তমার জন্য অপেক্ষা করে আছি যে আমাদের তিলোত্তমার সঠিক দোষীদের যেন সঠিকভাবে তাদের শাস্তি আমরা দিতে পারি, আমরা তার জন্য অপেক্ষা করে আছি সারা বিশ্ববাসী। আর এটা খুব তাড়াতাড়ি হবে, কারণ আমাদের তিলোত্তমার আত্মা কোথাও না কোথাও ঠিক আছে, যে তার জাস্টিস দেখে তার আত্মাটা মুক্তি পাবে, এটা আমার বিশ্বাস। কারণ তার সাথে যা হয়েছে সে এরকমভাবে শান্তিতে থাকতে পারে না। যাই হোক, এবার আমরা যাব দীঘার ঘটনায়। আচ্ছা, এই ঘটনাটা ঘটে হচ্ছে 2019 সালে। ঘটনাটা শোনো খুব ভালো করে। 2019 সালে ঘটনাটা ঘটে। পূজা বিশ্বাস, পূজার বাড়ি হচ্ছে জগদ্দল, উত্তর 24 পরগনার জগদ্দলে হচ্ছে পূজার বাড়ি। পূজা বিশ্বাস, পূজা বলে দিদি ভাই আমার 2019-এর জানুয়ারি মাসে বিয়ে হয়, আর জানুয়ারি মাসটা খুব ঠান্ডার সময়, বুঝতেই পারছো। আর পূজার জীবনে ছোটবেলা থেকে একটা শখ ছিল যে বিয়ে করব না, আমরা সবাই বলি ছোটবেলায়। তারপর পূজা যখন আস্তে আস্তে বড় হয়, পূজা বলে দিদি আমি যখন সবাই বলতো কেন বিয়ে করবি না, বিয়ে করতে হয়, স্বামী হবে, সংসার হবে, নানা রকম বলে তো সবাই বড়রা, তখন আমার একটা শখ ছিল যে আমি যদি বিয়ে করি তাহলে ঠান্ডাকালে করব, মানে শীতের সময়। তো পূজার বিয়ে কিন্তু জানুয়ারি মাসেই হয় 2019 সালে। এবার যা বলছে দিদি ভাই আমার ঠান্ডার সময় বিয়ে হয়, আমার হাজব্যান্ড হচ্ছে একজন ব্যবসায়ী, আমাদের লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ। তো বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেয়। আমি আমার হাজব্যান্ডকে ঘুরতে যাওয়ার জন্য বলি যে দীঘা যাব। আমার হাজব্যান্ড আমাকে বলে পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি দীঘা যাবে? তখন আমাদের পূজা বলে যে দীঘা আমার খুব পছন্দের জায়গা,
আর বছরে 2বার করে অলরেডি দীঘার বিয়ের আগেও বাবা মায়ের সাথে দীঘা যেত। আর আমাদের পূজা বলছে যে বিয়ের আগে আমি আমার বাবা মায়ের সাথে দীঘা যেতাম বছরে 2বার করে। আর পূজার বাবা হচ্ছে একজন রেল অফিসার। তো পূজা বলছে দিদিভাই আমাদের সত্যি কথা বলতে ঘোরার জায়গা আমার বাবা অনেক পেত কর্মসূত্রে, কিন্তু দীঘাটা আমাদের যেতেই হতো। তো পূজার এরকমই একটা মনের ইচ্ছে ছিল, বিয়ে হলে আমার হাজব্যান্ডের সাথেও আমি দীঘা আসবো। তো দীঘা যায়। দীঘাতে গিয়ে যেই হোটেলের নাম আজকে বলবো সেই হোটেলটা হচ্ছে নিউ দীঘায়। নিউ দীঘাতে সেই হোটেলে পূজারা ওঠে। রুম নাম্বার ছিল 303 রুম নাম্বার। হোটেলের নামটা আমি পরে বলবো, ঘটনাটা শুনতে হবে তো। আচ্ছা, 303 সেই রুম নাম্বারে পূজা আর পূজার হাজব্যান্ড বিয়ের 1 মাস পর, ঠিক আছে, ফেব্রুয়ারিতে যায়, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন দীঘাতে যায় 303 রুম নাম্বারে হোটেলটায়, যেই হোটেলটার নামটা পরে বলছি। বলছে আমি সারাদিনের ঘটনা বলবো না, কোনো রকমে হোটেলে যাওয়ার পর খাওয়া দাওয়া, সমুদ্রে স্নান করা, রুমে এসে স্নান করা, খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম হাজব্যান্ডের সাথে। বিকেলবেলা আমার হাজব্যান্ড বলল যে চলো উদয়পুর থেকে ঘুরে আসি। তো হাজব্যান্ডের কথা মতো উদয়পুর সি বিচে গেলাম। ওখানে গিয়ে আমরা বেশ কাঁকড়া খেলাম, কিছু সামুদ্রিক মাছ ভাজা খেলাম। আমার হাজব্যান্ড একটি বিয়ার খায়। তারপর ওখান থেকে আমরা আবার রুমে ফিরে আসি। দেন আনন্দ করতে গেছি, আনন্দ করছি। এইবার রুমে আসার পর আমরা আর সি বিচে যাইনি, নিউ দীঘায় পুরো রুমে চলে যাই। রুমে যাওয়ার পর আমরা বাইরে থেকে জাস্ট বিরিয়ানি, কিছু মিষ্টি খাবার কিনি। আমার হাজব্যান্ড খাবার কিনতে গিয়ে আমার জন্য একটা গোলাপ ফুলের বুফে যেগুলো হয় সেই কিনে নিয়ে আসে। নিয়ে এসে আমাকে দেয়। আমি তো খুব খুশি হই, আমার ফুল খুব ভালো লাগে। তারপর আমরা দুজনে বসে সুন্দর একদম স্লো মিউজিক চালিয়ে গল্প করছি, নানা রকম কথাবার্তা, নতুন জীবন। বিয়ের 1 মাস সবে হচ্ছে। হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে বলল যে পূজা শুয়ে পড়ো। এবার পূজা বলে দিদিভাই আমার চুলগুলো খুব বড়, আমার চুল আজও সেরকমই আছে, বড় বড়। আমি কাটি না, কারণ আমার শাশুড়ি মা আমাকে কাটতে দেন না। তো ইচ্ছা হয় কাটতে, কিন্তু কাটতে পারি না। আমার শাশুড়ি মা আমার চুল দেখেই আমাকে পছন্দ করেছিলেন। পূজা বলছে দিদিভাই আমার হাজব্যান্ড আমাকে বলল যে পূজা রাতের বেলা চুলটা তুমি ছেড়ে রেখো না, একটা বিনুনি করে শোও। তো পূজা বলছে দিদিভাই ঘুরতে গেছি তো, আর সত্যি কথা বলতে ওই অত বড় লম্বা চুল আমার মাই আমাকে বিয়ের আগে বেঁধে দিতেন। আর শাশুড়ি মা 1 মাস গেছি নতুন শ্বশুর বাড়িতে, আমার শাশুড়ি মা চুল বেঁধে দিতেন, এত বড় আর এত গোছ চুলের। বোন বলছে আমার একার দ্বারা বিনুনি করা সম্ভব হয় না। আমার হাজব্যান্ডকে বললাম যে আপনি করে দেন। তখন আমার হাজব্যান্ডকে আমি আপনি করেই বলি। তো আমার হাজব্যান্ড বলল দূর ওইসব আমার আসে না, আমি পারবো না, তুমি কোনো রকমে করে শোও, কারণ হোটেলের মধ্যে চুল টুল ছেড়ে রাতের বেলা না শোয়াটাই ভালো। পূজা সেই কথাটা গ্রাহ্য করেনি, কারণ ও একা চুলে বিনুনি করতে পারেও না। আর ওর ঘুরতে গিয়ে ওই চুল বাঁধার পেছনে ওই 8 ঘন্টা সময় দেবে, সেই সময়টা ও নষ্ট না করে ও কিন্তু শুয়ে পড়ে। বলছে দিদিভাই রাত তখন 12:15 যখন আমরা শুই। আমার হাজব্যান্ড আমাকে বলল পূজা শুয়ে পড়ো, কালকে নয় সকাল সকাল একটু উঠবো, উঠে মোহনায় যাব, কিছু মাছ দেখি মোহনা থেকে যদি কিনে রাখতে পারি, তাহলে পরে একটা দিন হোটেলে রেখে পরের দিন আমরা তো বেরিয়ে যাব, 2 দিনের জন্য যাই। তো আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে, খুব তাড়াতাড়ি রাতে শুয়ে পড়ি। পূজা বলছে দিদিভাই রাত যখন 1:30 বাজে, একদম আমি টাইম দেখেছি 1:30 বাজে, রুমের মধ্যে নাইট রুম চলছে, আমার হাজব্যান্ড শুয়ে রয়েছে আর আমি পাশে রয়েছি। বিশ্বাস করবে না, ঘরের মধ্যে হঠাৎ একটা ছমছম করে পায়ের নুপুরের শব্দ হয়। তখন আমি সজাগ ঘুম, আমি না উঠে বসি, সাথে সাথে উঠে বসি, কারণ আমার ঘুমটা খুব হালকা।
পূজা বলছে, দিদি তুমি বিশ্বাস করবে না, আমার যে গোলাপ ফুল বুফেটা এনে দেয়, গোলাপ ফুলগুলো সব ছিঁড়ে কেউ যেন ওই ফ্লোরের মধ্যে ছড়িয়ে রেখেছে। জানো দিদি, আমার ওই দৃশ্য দেখে শরীরের মধ্যে খুব রাগ হয়। আমি ভাবলাম কে করলো এটা? আর আমার হাজবেন্ড আমার জন্য এনে সে তো কখনো ছিঁড়বে না, আর আমিও তো পাগল না। আমি ওইটাকে রেখে দিয়েছিলাম একটা কাচের গ্লাসের মধ্যে জল দিয়ে, যেটা হোটেলে আগে থাকতো, কাচের গ্লাস দুটো করে দেওয়া থাকতো, ওর মধ্যে গোলাপ ফুলগুলোকে রেখে দিয়েছিল যাতে শুকিয়ে না যায়। বলছে, দিদি আমি ভেবেছিলাম সকালবেলা আমি শাড়ি পরবো মেরুন কালারের, আর ফুলগুলো আমি মাথায় লাগাবো, বেশ ভালো করে সাজবো, ঘুরতে যাব। কিন্তু তুমি বিশ্বাস করো, প্রতি কটা ফুলের পাপড়ি ছিটিয়ে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে। আমি দেখে আমার খুব রাগ হয়। তারপর ভাবছি যে এটা করলোটা কে? ভাবলাম আমার হাজব্যান্ডকে ডাকি। তারপর ভাবলাম না, থাকবে, ও দেখে হয়তো মনে মনে খুব কষ্ট পাবে যে ফুলটা এনে দিলাম, ভাববে হয়তো আমিই করেছি। আমি কিছু বলিনি, আমি দিদি চুপ করে আবার শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমাকে গালের মধ্যে কেউ একজন আস্তে করে হাত দেয়। আমি ভাবলাম মনে হয় আমার হাজব্যান্ড করছে, কারণ আমাদের বিয়ের সবে একটা মাস। আমার মনে এই ধারণাটা আসে। আমি চোখটা বুজে শুয়ে রয়েছি, আর মাথার মধ্যে ওই ফুলটাই আমার ঘুরছে যে আবার যদি আমার হাজব্যান্ড আমার গায়ে হাত দেয়, আমি জেগে উঠি, তাহলে পরে আমি আমার হাজব্যান্ডকে বলবো যে ফুলটা এরকম কে করেছে, ওকে আমি জিজ্ঞেস করব। কিন্তু দেখলাম অনেকক্ষণ ধরে না, আমার হাজব্যান্ড আমার গায়ে আর দ্বিতীয়বার হাত দেয়নি। চোখটা খুলে দেখলাম ও আগের মতনই কিন্তু পাশ ফিরে আমার দিকে পেছন ঘুরে ও কিন্তু ঘুমাচ্ছে। আমি তখন ভাবলাম যে কী ব্যাপার হলো, আমার তাহলে গালে কে হাত দিল? আমার হাজব্যান্ড তো আমার বাঁ দিকে শুয়েছে, ডান দিকের গালে আমার কে হাত দিল? আমি না কিছু বুঝতে পারছি না। তখন আমার রাগ হচ্ছে না, আমার শরীরে না খুব ভয় হচ্ছে যে না, অন্য কোনো ব্যাপার না তো, আমরা ভুল হোটেলে ভুল রুমে নেই তো? এরকম তো শুনেছি হোটেলে অনেক কিছু হয়। আমাদের পূজা বলছে, দিদিভাই আমি আমার হাজব্যান্ডকে জড়িয়ে চুপ করে শুয়ে রয়েছি। ঠিক 3টের কাছাকাছি হবে সময়টা, আমি এটা আনুমানিক বলছি। 1:30 যখন বেজেছিল তখন আমি ঘড়ি দেখি, কিন্তু যখন 3টে তখন এটা আমার আনুমানিক সময়, আমি বলতে পারবো না আনুমানিক তখন 3টে কি 2:30। বলছে, দিদিভাই তুমি বিশ্বাস করবে না, আমি তোমাকে কি বলবো, আমি যেখানে শুয়ে রয়েছি আমার ধারে ফ্লোরটা তো যেখানে ফুল ছিটিয়ে রেখেছে, ঠিক মনে হচ্ছে ফ্লোরের মধ্যে কেউ বসে গান করছে। হ্যাঁ, গুনগুন গুনগুন করে খুব কি বলবো আস্তে আস্তে সুরে, রাতের বেলা যেহেতুনিক ঠান্ডার সময়, আমি তোমাকে বললাম ফেব্রুয়ারি মাস, বেশ ঠান্ডা, আর এসি ফ্যান তো অফ, খুব ভালো পরিষ্কারভাবে আমি শুনছি। ঠিক আমার বালিশের পাশেই ও মেঝেতে বসে গান করছে, একটা মেয়ের কণ্ঠ, এইরকমভাবে একটা জাস্ট সুর, কোনো ভাষা না, একটা সুর ও শুনতে পাচ্ছে। বলছে, দিদিভাই আমি না আমার হাজব্যান্ডকে খামচে ধরেছি, আমার সারা শরীর না কাঁপছে। আমি পরিষ্কার অনেকটা সময় ধরে ওই গানের শব্দটা শুনছি যে কি বলছে, আর গান কোথা থেকে হচ্ছে এরকম। একটা সময় বোন বলছে আমার হাজব্যান্ডকে আমি ওই জড়িয়ে ধরেই মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি যখন, আমার হাজব্যান্ড তখন পাশ ফিরে আমাকে বলছে, এই পূজা তুমি কাঁদছো কেন, স্বপ্ন দেখছো? এই পূজা বলে আমার গালের মধ্যে হাত দিয়ে বলছে, এই পূজা তুমি কি স্বপ্ন দেখছো, কাঁদছো কেন, দুঃস্বপ্ন দেখেছো? আমি তখন আমার হাজব্যান্ডকে বলছি, আপনি আমাকে বাঁচান, আমি কোনো দুঃস্বপ্ন দেখিনি, আমি কি দেখেছি আমি বলে বোঝাতে পারবো না। তখন তড়িঘড়ি করে উঠে রুমের যতগুলো লাইট রয়েছে সব অন করে আমাকে বলে, উঠে বসো। আমি উঠে যখন বসি আমাকে বলে, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? আমি তখন বললাম যে বিশ্বাস করেন, ফ্লোরটা দেখেন। তখন আমার হাজব্যান্ডের মাথায় হাত, বলছে এত ফুল আমি এনে দিলাম, এগুলো কখন তুমি ছিঁড়েছো? তখন আমি বললাম, আপনি বলতে পারলেন এগুলো আমি ছিঁড়েছি, এগুলো আমি করিনি।
তখন আমি আমার হাজব্যান্ডকে পুরো বিষয়টা বলি। তো আমার হাজব্যান্ড তখন শুনে অবাক, বলছে কি বলছো? আমি বললাম হ্যাঁ, এক্ষুনি একটা মহিলা কণ্ঠে আমি গুনগুন করে গান করার শব্দ পেয়েছি। আমার গালে কেউ একটা ঠান্ডা হাত, নরম হাত স্পর্শ করেছে, যেরকম মহিলাদের হাত হয় নরম, সেরকম। আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপর আমাদের বোন বলে দিদিভাই পরের দিনকে আমরা রুমটা ছেড়ে দিয়ে আমরা অন্য রুমে চলে যাই। পরে খবর নিয়ে জানি যে ওই রুমে বহু বছর আগে একটি বউ সুসাইড করেছিল, সেই বউর আত্মাটা ওই রুমে আছে। আর ওই রুমে রীতিমতো ওরকম গানের শব্দ, চিৎকার করা, মহিলা কণ্ঠে, তারপরে গান করা, এগুলো শোনা যায়। হাসির শব্দ, পায়ের নুপুরের শব্দ আজও শোনা যায়। আর এখন ওই রুমটা বলে হোটেলের ভাড়া দেয় না, রুমটা বন্ধ অবস্থায় পড়ে আছে। এবার 1 মিনিট দাঁড়াও, পুরুপটা দিচ্ছি তোমাদের জন্য। আমি সব বন্দোবস্ত করে রেখেছি, দাঁড়াও। খুব তাড়াতাড়ি ওই হোটেলের একটা লাইভ তোমরা ফুটেজ পাবে খুব তাড়াতাড়ি, এইটুকুনি তোমাদের বলে রাখলাম। এবার তোমরা জাস্ট একটু শোনো আমি কোন হোটেলের কথা বলছি আর সেই হোটেলের বিষয়টা। দিদি একটা খবর এসছে, ওই যে ল্যারিকানের ব্যাপারটা বলছি, একটা ল্যারিকানের কোনো খবর নেই, আর একটা খবর এসছে। খবরটা হচ্ছে মানে ওটা কোনো অসুবিধা নেই। একটা হচ্ছে বলে ওটা তোমার নিউ দীঘাতে আছে, সাগরকন্যা হোটেল, সাগরকন্যা, ঠিক আছে? সেই হোটেলে কোনো একটা রুম, যে কোনো একটা দুতলায় কোনো একটা রুম নাম্বার আমি জানি সুইসাইড করেছিল, ঠিক আছে? তো এটা কত বছর আগে আমার ঠিক আমাকে জানা নেই, বুঝতে পারলো না। হ্যাঁ, তো ওখান থেকে নাকি রাতে খুব আওয়াজ খুব হচ্ছে, তারপরে মানে মোটামুটি সবাই জেনে গেছে, প্লাস অনেক টুরিস্ট ওই রুমটাকে ভাড়া দেয় না। এমনি হোটেল খোলা রয়েছে, সবই আছে, ওই রুমটাতে রুম নম্বরটা আমি ঠিক জিজ্ঞেস করিনি। তো আমাকে বললো খবর পেয়েছে, তো বলেছে ঠিক আছে ওকে ওনাকে ডাকুন, আমি টাকা পয়সা যা লাগবে দিব, অতটা যেন ঠিক করে দেন, মানে এরকম কথাবার্তা হয়ে গেছে, বুঝতে পারলি? তো আমি ওটাকে একটা তোমাকে বলছি যে সাগরকন্যা হোটেল সাগরকন্যা, রুম নাম্বার 303 আমি বলে দিলাম, ঠিক আছে? আর এই যে ভাই, এই ভাইয়ের সাথে আমার যোগাযোগ। ভাই হচ্ছে ভূত প্রেত তাড়ায়। তোমাদেরও যদি কোনো রকম বাড়িতে এরকম অসুবিধা থাকে অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে, ঠিক আছে? কোনো রকম প্যারানর্মাল ঘটনা যদি ঘটছে, কোনো আতঙ্কে রয়েছে, এই ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে। ভাই খুব রিসেন্ট ভাইকে ওখান থেকে ডেকেছে, ভাই যাবে হোটেল সাগরকন্যায়। সেই হোটেলের রুমটা এখন লক আছে, কাউকে ভাড়া দেয় না। এটাই আমাদের হোটেলের যারা দায়িত্বে আছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে তারা ব্যবসার জন্য তাদের অন্য হোটেলের মতো সেই রুমটা খুলে দেয়নি, তারা বন্ধ অবস্থায় রয়েছে। কিন্তু বন্ধ অবস্থায় রাখার পরেও রাতের বেলা আশেপাশের যে রুমগুলো আছে যেখানে পর্যটকরা গিয়ে থাকে, তারা কিন্তু ওই রুম থেকে রাতের বেলা কান্নার, পায়ের নুপুরের, হাসির, নানা রকম গান করার, একজনই মহিলা কণ্ঠের শব্দ শুনতে পারে, যার কারণে তাদের হোটেলের ব্যবসা খারাপ হচ্ছে। আমাদের ভাইকে যোগাযোগ করেছে, আমাদের ভাই যাবে। ভাই আমাকেও বলেছিল যে দিদি তুমি চলো, কিন্তু আমি যদি পারি, না করছি না, চেষ্টা করব অবশ্যই যাবার। আর অনেক 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 তোমাদের কাছে ঘটনা আসবে, এমন এমন হোটেল, এমন এমন বাড়ি, এমন এমন ভৌতিক স্থানে আমি যাব, লাইভ করব, তোমরা সাথে থাকবে। দেন ওখানে সারা রাতে কি অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলো পুরো ফুটেজ সহকারে পাবে। খুব আসবে তাড়াতাড়ি, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর হ্যাঁ, কিছু করতে গেলে রিস্ক জীবনে নিতে হয়, রিস্ক আমি নেব। আমি জানি আমার সাথে আমার বড় মা আছেন, আর হ্যাঁ ভাই তো আমার আছেই, ভাইয়ের কাছে অনেক জিনিস রয়েছে। ভাই এই বিষয় নিয়ে অনেক পড়াশোনা করেছেন, অনেক অভিজ্ঞ, ভাই এই কাজের সাথে যুক্ত আছেন। আর এই ভাই যাচ্ছে, বলেছে দিদি যাব যেদিন তোমাকে জানিয়ে যাব, তুমি যদি যাও তো আমি সব থেকে বেশি খুশি হব। যদি না যেতে পারো নেক্সট টাইম আমাদের আবার দেখা হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের জানিয়ে গেলাম 303 সাগরকন্যা নিউ দীঘায় আমাদের এই হোটেল, যেই হোটেলটা রুমটা এখন কিন্তু ভাড়া দেওয়া হয় না, বন্ধ অবস্থায় আছে। তবে আমাদের ভাই যাবার পর, ওখান থেকে কাউন্সেলিং করার পর আশা করি তোমরা সেই হোটেলে উঠতে পারবে। আজকে আসলাম, হোটেলের নাম, রুম নাম্বার, এমনকি ভয়েস প্রুফ দিয়ে গেলাম। চলো সাথে থেকো, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর আগামী দিন দেখতে পারবে কি কি আসছে চ্যানেলের মধ্যে।
যেটা আমাদের ইউটিউবে আজ পর্যন্ত কেউ করতে পারিনি, সেটা আমি করে দেখাবো তোমাদের হাত ধরে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। চলো।